হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের পড়াবো আলোর প্রতিসরণ। আর আলোর প্রতিসরণের আজ হবে ডে 1। তো প্রথমে জেনে নেব আলোর প্রতিসরণ কি। তো আলোর প্রতিসরণ হলো আলোক রশ্মি যখন কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন ওই আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে গতিপথের অভিমুখের পরিবর্তন ঘটায়। আর এই পরিবর্তন অর্থাৎ এই যে অভিমুখের যে পরিবর্তন ঘটালো, এটাকেই বলা হয় আলোর প্রতিসরণ। এটা ধরো দুই মাধ্যমের বিভেদ তল। এটা আমাদের প্রথম মাধ্যম, এদিকে রয়েছে, আর এখানে আছে আমাদের দ্বিতীয় মাধ্যম। আর এই দুটো মাধ্যমের এই যে বিভেদ তল, এটাকে বলা হয় প্রতিসারক তল। এবার আলোক রশ্মি যখন এই মাধ্যম থেকে এই মাধ্যমে প্রবেশ করছে, এই মাধ্যম থেকে এই মাধ্যমে প্রবেশ করছে, ওর যাওয়া উচিত ছিল সোজা। ও কি করে, এটা মনে করো যে বিন্দুতে এই বিভেদ তলে যে বিন্দুতে পড়েছে, একটু সরে গেছে, এই বিভেদ তলের যে বিন্দুতে পড়লো সেই বিন্দুকে আমরা বলি আপাতন বিন্দু। তো আপাতন বিন্দুতে কি হচ্ছে, এবার সোজা না গিয়ে যখন এই মাধ্যম থেকে এই মাধ্যমে প্রবেশ করছে, তখন বেঁকে যাচ্ছে। বেঁকে কোন দিকে যাচ্ছে সেটা আমি পরে ডিসকাস করছি। আপাতত কোন একটা দিকে বাঁকিয়ে দিচ্ছি, এই বেঁকে মনে করে যাচ্ছে, সোজা না গিয়ে এই বেঁকে যাচ্ছে। আর এই বেঁকে যাওয়ার ঘটনাকেই বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে এটা আপাতন বিন্দু, এই যে রে আসছিল এটাকে বলা হয় আপতিত রশ্মি। আপতিত রশ্মি। এই যে এটা বেরিয়ে যাচ্ছে এটাকে বলা হয় প্রতিসৃত রশ্মি। আর এই পয়েন্টটা তো বললাম আপাতন বিন্দু। আর এটা হলো অভিলম্ব। এই আপাতিত রশ্মি অভিলম্বের সাথে এই যে কোণ উৎপন্ন করে, এটাকে বলা হয় আপাতন কোণ। আই হচ্ছে আমাদের এখানে আই ডিনোট করা হলো, আই হলো আপাতন কোণ। আর এই প্রতিসৃত রশ্মি এই অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, এটাকে বলা হয় প্রতিসরণ কোণ। এই প্রতিসরণের দুটো সূত্র আছে। সূত্র দুটি কি কি? একটা সূত্র হলো ওই আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, ওই আপাতন বিন্দুতে প্রতিসারক তলের উপর এই অভিলম্ব, এই তিনটি একই সমতলে থাকে। কি বললাম? আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপাতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্রটা কি? চলে আসি প্রতিসরণের দ্বিতীয় সূত্রে। এই সূত্র আরেকটি নাম হলো স্নেলের সূত্র। স্নেলের সূত্র।
আর একবার ফিগারটা ড্র করে নিচ্ছি। এই আমার আপাতন কোণ, এই আছে প্রতিসরণ কোণ। প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেইলের সূত্রটা হলো, এই যে আপাতন কোণের, এই আপাতন কোণ যে তার সাইন আর এই যে প্রতিসরণ কোণ তার সাইন এর অনুপাত ধ্রুবক হয়। অর্থাৎ সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ধ্রুবক। আর এই যে ধ্রুবক, এই ধ্রুবককে বলা হয়, এই ধ্রুবককে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর এই প্রতিসরাঙ্ক দুটো বিষয়ের উপর নির্ভরশীল। কি কি? এই যে মাধ্যম দুটো নিলাম তাদের প্রকৃতির উপর নির্ভর করে, আর যে আলোটা পড়লো আপাতিত আলো তার উপর নির্ভর করে। কারণ এই মাধ্যম দুটো যদি চেঞ্জ করে দিই তখন কিন্তু সাইন আই বাই সাইন আর এই অনুপাত এক থাকবে না। আবার আপাতিত আলোর যদি বর্ণ আমরা চেঞ্জ করে দিই, কখনো লাল, তখন যে সাইন আই বাই সাইন আর রেশিও যা আসবে, হলুদ নীল, তখন কিন্তু আর এক রকম আসবে। তার মানে প্রতিসরাঙ্ক দুটি বিষয়ের উপর নির্ভরশীল। কি কি? মাধ্যমদ্বয়ের প্রকৃতি আর আপাতিত আলোর বর্ণ। তাহলে প্রতিসরাঙ্ক দুটি বিষয়ের উপর নির্ভরশীল। নাম্বার 1, মাধ্যমদ্বয়ের প্রকৃতি, নাম্বার 2, আপাতিত আলোর বর্ণ। এই প্রতিসরাঙ্ক আবার দু রকম হয়। একটাকে আমরা বলি পরম প্রতিসরাঙ্ক, একটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। চলো দেখি পরম আর আপেক্ষিক কি। পরম প্রতিসরাঙ্ক, আর একটা কি বললাম? আপেক্ষিক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক হলো ধরো আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে যদি অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে, তখন শূন্য মাধ্যমের সাপেক্ষে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। আলোক রশ্মি, মানে প্রথম মাধ্যমটা আমাদের শূন্য মাধ্যম হলো, আর এটা একটা অন্য একটা মাধ্যম।
তাহলে আলোক রশ্মি যদি শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন যে প্রতিসরাঙ্ক তাকে আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কই হলো পরম প্রতিসরাঙ্ক। তাহলে এই মাধ্যমটা আমি নাম দিলাম এ মাধ্যম। এই যে এখানে আমি লিখেছিলাম ফার্স্টে প্রতিসরাঙ্ক sin i বাই sin r ইকুয়াল টু ধ্রুবক, আর এই ধ্রুবককে আমরা যে বলছি প্রতিসরাঙ্ক, এই প্রতিসরাঙ্ককে প্রকাশ করা হয় মিউ দ্বারা। মিউ দ্বারা প্রতিসরাঙ্ককে প্রকাশ করা হয়। তাহলে এই যে আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে যদি এ মাধ্যমে প্রবেশ করে তখন শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা লিখব মিউ সাফিক্স এ। অনুরূপে যদি আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করে তখন আমরা শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ককে লিখব মিউ বি। আপেক্ষিক কি? আপেক্ষিক হলো এটা ধরো এ মাধ্যম আর এটা ধরো বি মাধ্যম। আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে আসছে না, অন্য একটা মাধ্যম থেকে আসছে। তো আলোক রশ্মি যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসে তখন আমরা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর তাকে লেখা হবে এইরকম মিউ এ টু বি। যদি আলোক রশ্মি বি মাধ্যম থেকে সি তে আসে তাহলে কি বলবো? বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ বি টু সি। সি মাধ্যম থেকে ডি মাধ্যমে আসলে তখন কি বলবো? সি মাধ্যমের সাপেক্ষে ডি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ সি টু ডি। ধরো এই মাধ্যমটা বায়ু মাধ্যম, এই মাধ্যমটা বায়ু আর এটা মনে করো জল। তাহলে বায়ু থেকে যদি জলে প্রবেশ করে তখন আমরা লিখতে পারি এভাবে বায়ু মানে এয়ার, তো লিখলাম সাফিক্স এখানে এ প্রিফিক্সে। কোথায় প্রবেশ করছে? জল মানে ওয়াটার, তো পরে লিখতে পারি ডাব্লিউ। তাহলে মিউ এয়ার টু ওয়াটার, বা এভাবেও কোথাও কোথাও লেখা হয় এয়ার ওয়াটার। আমরা এভাবেই বেশি লিখে থাকি। তাহলে এখানে বায়ু থেকে জলে আসছে বলে কি লিখেছি? এয়ার টু ওয়াটার। এবার দেখা যায় বায়ুর প্রতিসরাঙ্ক আর শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রায় সেম, দুটোর ভ্যালুই প্রায় একের কাছাকাছি। তো এই কারণে বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আর কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ককে দুটো মানকে আমরা এক ধরে থাকি। মানে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ককে আমরা বলতে পারি বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক যেটা হয় সেটাকেই বলতে পারি। কিন্তু যদিও দুটো এক নয়, কারণ পরম হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে আর বায়ুর সাপেক্ষে হলে সেটা আপেক্ষিক হয়। তো এটাও আপেক্ষিক, এটা হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে যে আপেক্ষিক সেটা হলো পরম, আর এটা অন্য কোনো মাধ্যম হতে হবে। এবার তবুও বললাম অন্য মাধ্যম যদি বায়ু হয় তা বায়ুর সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক আর শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক দুটোর ভ্যালুই প্রায় সেম হয়। এই জন্য আমরা বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককেও পরম প্রতিসরাঙ্ক বলতে পারি। অর্থাৎ এই যে যদি এটা মিউ, এই ধরো এয়ার টু ওয়াটার এসছে, আর এটা যদি শুধু মিউ ওয়াটার আসতো যেটাকে আমরা বলছি পরম, তো দুটোর মানে কিন্তু আমাদের সেম আসতো। তাহলে এই বোঝা গেল আমাদের প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক যেহেতু আমরা দেখলাম মিউ ইকুয়াল টু কি এসেছিল? সাইন আই বাই সাইন আর। তো আই আর এগুলো কি কোণ, তো সাইন আই বাই সাইন আর, তো সাইন আই এর একটা ভ্যালু পাবো, মানই পাবো শুধু। সাইন আর এর একটা শুধু মান পাবো, এদের কোনো একক থাকবে না, আর থাকতো দুটো সেম একক থাকতো, তাহলে কেটে যেত। তো এই কারণে প্রতিসরাঙ্কের কিন্তু কোনো একক থাকে না। তাহলে প্রতিসরাঙ্ক একটা এককবিহীন রাশি। এবার প্রুফ করে দেখাবো এই মিউ এ টু বি ইকুয়াল টু হয় 1 বাই
মিউ বি টু এ। মিউ এ টু বি ইকুয়াল টু 1 বাই মিউ বি টু এ। এটা আমি ধরে নিলাম এ মাধ্যম আর এটা বি মাধ্যম। আপাতন কোণের মান সাইন আই আর প্রতিসরণ কোণের মান আর। আর স্নেলের সূত্র থেকে আমরা পেয়েছি সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্টই হলো প্রতিসরাঙ্ক। তো আলো যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করে, তাহলে আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করলে, বা বলতে পারি আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাওয়ার সময় বা প্রতিসরণের ক্ষেত্রে, তাহলে স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, কোথা থেকে কোথায় যাচ্ছে, এ মাধ্যম থেকে বি মাধ্যমে, তো লিখতে পারি মিউ এ টু বি সেটা ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এবার এই আলোক রশ্মি এই যে এখানে পড়েছে, যেখানে পড়লো সেখানে আমি একটা মনে করো দর্পণকে রেখেছি, সমতল দর্পণ। কেমন ভাবে রাখলাম, যাতে কিনা এই রেটা দর্পণের উপর লম্ব ভাবে পড়ে। তো আলোক রশ্মি যদি কোনো কিছুর উপর লম্ব ভাবে পড়ে তাহলে আবারও সেই পথেই ব্যাক করে। তাহলে এখানে যদি লম্ব ভাবে পড়ছে বলে আবার সেই পথে ব্যাক করছে, তো সেই পথে ব্যাক করা মানে রশ্মির 180 ডিগ্রি চ্যুতি ঘটছে। এবার আলোর একটা ধর্ম আছে প্রত্যাবর্তনশীল ধর্ম, সেটা হলো কি, আলোক রশ্মি যখন যাচ্ছিল একাধিকবার প্রতিফলন প্রতিসরণ হয়তো হয়েছে, যদি আমরা ওই প্রতিফলন প্রতিসরণের পর যে রশ্মিটা বেরোচ্ছিল সেটাকে যদি রিভার্স করে দিই, বলি না ঘুরে যায়, এবার তার 180 ডিগ্রি ঘুরিয়ে দিলে দেখা যাচ্ছে ও যেমন যেমন ভাবে ওখানে এসেছিল ঠিক সেই পথে গিয়ে আবার ফিরে আসবে। অর্থাৎ আলোক রশ্মি এভাবে গিয়ে এই এসছে, আমি এখানে 180 ডিগ্রি যদি চ্যুতি ঘটাই তাহলে দেখা যাবে আলোক রশ্মি আবার এই সেম পথ, মানে প্রথমে এই পথে গিয়ে তারপরে এই মাধ্যমে যাওয়ার সময় এই পথে ব্যাক করবে। এটাকে বলে আলোর প্রত্যাবর্তনশীল ধর্ম। তাহলে আলো প্রত্যাবর্তনশীল বলে আলোক রশ্মিকে 180 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে 180 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে বি মাধ্যম থেকে এ মাধ্যমে প্রবেশ করালে, কোথা থেকে কোথায় আসছে, বি থেকে এ তে, তাহলে আমরা লিখতে পারি মিউ বি টু এ। বি থেকে যখন এ তে যাচ্ছে তখন কিন্তু আমাদের আপাতন কোণ আর প্রতিসরণ কোণ তখন আই।
তখন আমরা কি লিখবো, সাইন আর বাই সাইন আই। এটাকে করলাম ইকুয়েশন 1 আর এটাকে যদি করি ইকুয়েশন 2। এবার যদি 1 আর 2 গুণ করে দিই তাহলে 1 ইন্টু 2 4 পাই। তাহলে কি পাবো, মিউ এ টু বি ইন্টু মিউ বি টু এ ইকুয়াল টু, এখানে পাচ্ছি সাইন আই বাই সাইন আর গুণ সাইন আর বাই সাইন আই। সাইন আর কেটে যাবে, সাইন আই কেটে যাবে, তাই পাশে থাকবে কত, 1। তাহলে আমরা লিখতে পারি মিউ এ টু বি ইকুয়াল টু 1 বাই মিউ বি টু এ। তো এটাই তো দেখাতে বলেছিলাম, তো প্রমাণ করা গেল মিউ এ টু বি ইকুয়াল টু 1 বাই মিউ বি টু এ। তার মানে ধরো এমন আছে, বললাম বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, ধরো বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে কাচে, তার মানে কি লিখতে পারি, মিউ এয়ার টু গ্লাস। তো সেটা ধরো দেওয়া আছে 1.5। তাহলে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে, তাহলে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক মানে মিউ গ্লাস টু এয়ার, তাহলে সেটা ইকুয়াল টু হয়ে যাবে 1 বাই মিউ এয়ার টু গ্লাস, দ্যাট মিন্স 1 বাই 1.5। বুঝা গেল? আলোকীয় ঘন, আলোকীয় লঘু বলে একটা কনসেপ্ট আছে। মানে আমরা যে মাধ্যম দুটো বললাম তার মধ্যে বলছি একটা ঘন মাধ্যম ধরো, একটা লঘু মাধ্যম। তো ঘন আর লঘু বলতে কিন্তু যে মাধ্যমের ঘনত্ব বেশি তাকে ঘন, বা যে মাধ্যমের ঘনত্ব কম তাকে লঘু, এভাবে কিন্তু ভাবা হয় না বা বলা হয় না। ঘন বা লঘু বলতে বোঝায় যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বেশি হবে সেই মাধ্যম তত বেশি ঘন হবে, যার পরম প্রতিসরাঙ্ক কম সে তত লঘু হবে। তার মানে ঘনত্ব আর আলোকীয় ঘনত্ব দুটো কিন্তু এক ব্যাপার নয়। আলোকীয় ঘনত্ব বোঝানো হয় প্রতিসরাঙ্ক দ্বারা। তো সেইভাবে আমরা লঘু মাধ্যম আর ঘন মাধ্যম দুটো মাধ্যমে বিবেচনা করতে পারি। তো আলোক রশ্মি, ওই যে বলছিলাম, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যখন যাবে তখন গতির অভিমুখের যে পরিবর্তন ঘটায়, কখন কোন দিকে যাবে সেটা কিন্তু আমরা একটু পরে আলোচনা করতে পারবো বা জানতে পারবো যে কোন দিকে যায়। তো তার আগে একটা জিনিস জানতে হবে যে এই প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগের কি সম্পর্ক আছে। তো চলো দেখে নেওয়া যাক প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগের কি সম্পর্ক। প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক। ধরো আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে প্রবেশ করছে, আর এই শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ককে যদি আমি মিউ দিয়ে লিখি তাহলে মিউ ইকুয়াল টু হয় শূন্য মাধ্যমে আলোর বেগ বাই মাধ্যমে, মানে অন্য যে মাধ্যম সেই কথা বলছি, মাধ্যমে আলোর বেগ।
শূন্য মাধ্যমে আলোর বেগকে ন্যাচারালি সি দিয়ে ডিনোট করা হয়, আর এখানে অন্য মাধ্যমে আলোর বেগকে লেখা হলো ভি দ্বারা। তাহলে আমরা লিখতে পারি মিউ ইকুয়াল টু সি বাই ভি। তার মানে প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্কটা কেমন আসছে, আমি অন্য মাধ্যমে যে বেগ সেটা তো ভি, আর অন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ, তাহলে প্রতিসরাঙ্কের সাথে বেগের সম্পর্ক কিন্তু আসছে ব্যস্তানুপাতিক। এখন যদি মনে করো এই প্রথম মাধ্যমটা শূন্য মাধ্যম, এটা মনে করো আছে এ মাধ্যম, এটা মনে করো আছে এ মাধ্যম, আর এটা আছে বি মাধ্যম। আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি তে প্রবেশ করছে। এ থেকে বি তে আসে, তো তখন আমরা লিখতে পারি মিউ এ টু বি, মানে এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, মিউ এ টু বি ইকুয়াল টু কোন মাধ্যম থেকে লাইট আসছে, এ মাধ্যম থেকে। তাহলে এ মাধ্যমে আলোর বেগ কোথায় যাচ্ছে, বি মাধ্যমে, বাই বি মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে পেলাম মিউ ইকুয়াল টু সি বাই ভি যখন শূন্য মাধ্যম থেকে আসছে, আর এখানে পেলাম মিউ সাফিক্স এই মিউ এ টু বি ইকুয়াল টু ভি এ বাই ভিবি, মানে যে মাধ্যম থেকে আসবে সেই মাধ্যমে আলোর বেগ, এখানে যাচ্ছে সেই মাধ্যমে আলোর বেগ। এবার একটা জিনিস প্রুফ করে দেখাবো, সেটা হলো এই মিউ এ টু বি ইকুয়াল টু হয় মিউ বি বাই মিউ এ। তো সেটা কিভাবে, this is a মাধ্যম, একটা বি মাধ্যম, এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে। আলোক রশ্মি যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে যায়, তা আমরা লিখতে পারি মিউ এ টু বি ইকুয়াল টু এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। দেখো এখানে শিখেছিলাম মিউ ইকুয়াল টু সি বাই ভি। আলোক রশ্মি যদি শূন্য মাধ্যম থেকে যদি মনে করো এ মাধ্যমে যাচ্ছে, শূন্য থেকে এ মাধ্যমে, তাহলে তখন আমরা লিখতে পারি মিউ এ ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই এ মাধ্যমে আলোর বেগ। বুঝতে পারি তো, আর মিউ ইকুয়াল টু সি বাই ভি, এবার কোথায় যাচ্ছে, এ মাধ্যমে, তো লিখতে পারি মিউ সাফিক্স এ ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ বাই এ মাধ্যমে আলোর বেগ। আবার যদি আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে বি মাধ্যমে যায়, তো লিখতে পারি মিউ সাফিক্স বি ইকুয়াল টু সি বাই বি সাফিক্স বি, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। তো যেহেতু মিউ সাফিক্স এ ইকুয়াল টু হয় সি বাই ভি এ, দ্যাট মিন্স ভি এ ইকুয়াল টু বলতে পারি সি বাই মিউ সাফিক্স এ। আবার মিউ বি ইকুয়াল টু যেহেতু সি বাই ভিবি, দ্যাট মিন্স ভি সাফিক্স বি ইকুয়াল টু সি বাই মিউ। ভি এ ভিবি ভ্যালু দুটো এবার পুট করে দাও, তাহলে ভি এ ইকুয়াল টু পেলাম সি বাই মিউ এ, আর ভিবি ইকুয়াল টু পেলাম সি বাই মিউ বি, সি সি কাটা, তাহলে পাওয়া যাচ্ছে মিউ বি বাই মিউ। তাহলে মিউ এ টু বি ইকুয়াল টু পেয়ে গেলাম মিউ বি বাই মিউ এ, তাহলে এটা প্রুফ করা গেল। তার মানে ধরো কিরকম, তোমার একটা কোয়েশ্চেনে বললো মিউ 1 to 2 সেটা দেওয়া আছে, ধরো বললো 2/3, 2/3 না, ধরো 3/2 আছে, আর মিউ 2 3, মানে মিউ 1 to 2 3/2 আছে, আর মিউ 2 to 3 এটা ধরো দেওয়া আছে 4/3। কোয়েশ্চেন চাইলো মিউ 1 to 2, সরি 1 to 2 তো অলরেডি আছে, তাহলে মিউ 1 to 3 ইকুয়াল টু কত,
1 to 2 জানো, 2 to 3 জানো, বাট 1 to 3 জানো না। 1 to 3 কিভাবে বার করবে? মিউ 1 to 3 মানে কি বোঝায়? মিউ 3 বাই মিউ 1। তো মিউ 3 বাই মিউ 1 তো পাচ্ছি না কোথাও। তো মিউ 1 to 2 দেওয়া আছে, সেটা কত দেওয়া? 3 বাই 2। তো মিউ 1 to 2 মানে কি হয়? মিউ 2 বাই মিউ 1। আবার মিউ 2 to 3 সেটা দেওয়া 4 বাই 3। আবার এটা মানে বোঝায় মিউ 3 বাই মিউ 2। এটা পেলাম 4 বাই 3। এটা মনে করো 1, এটা মনে করো 2। 1 আর 2 যদি মাল্টিপ্লাই করি, তাহলে কি পাচ্ছ? তাহলে মিউ 2 বাই মিউ 1 ইন্টু মিউ 3 বাই মিউ 2 ইকুয়াল টু 3 বাই 2 ইন্টু 4 বাই 3। 3 3 কাটা, এই 2। এখানে মিউ 2 কাটা, তাহলে পাচ্ছ কত? মিউ 3 বাই মিউ 1 ইকুয়াল টু কত এসছে? 2। আর মিউ 1 to 3 মানেই বোঝায় মিউ 3 বাই মিউ 1। তার ভ্যালু কত পেয়েছো? 2। তাহলে বেরিয়ে গেল মিউ 1 to 3। এভাবে আমরা বার করতে পারবো। আলোর প্রতিসরণে এবার দেখব কোন কোন ধর্মের পরিবর্তন হয় আর কোন কোন ধর্মের কোনো পরিবর্তন হয় না। আলোর প্রতিসরণে আলোর প্রতিসরণে যে যে ধর্মের কোনো পরিবর্তন হয় না, যে যে ধর্মের পরিবর্তন হয় না। হয় নার মধ্যে আছে আলোর যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। সেটা প্রতিফলনও হয় না, প্রতিসরণেও কম্পাঙ্কের কিন্তু কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না এই যে আলোর যে শক্তি, এনার্জি, তার পরিবর্তন হয় না। কারণ শক্তি E ইকুয়াল টু হয় এইচ নিউ। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। এবার যেহেতু এইচ তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইচ ধ্রুবক, আবার কম্পাঙ্ক নিউ ধ্রুবক, দ্যাট মিন্স শক্তিও ধ্রুবক। আর পরিবর্তন হয় না দশা। দশার কোনো পরিবর্তন হয় না। দশা, দশাটা কিরকম? প্রতিফলন প্রতিসরণ দু ক্ষেত্রেই দেখাচ্ছে। এই লাইট এসছে, প্রতিফলনের পর এভাবে মনে করো বেরিয়ে যাচ্ছে, আর প্রতিসরণ সরিষ্কৃত হয় এভাবে আসছে। আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যার নেচার তির্যক প্রকৃতির হয়। তো আলো এক প্রকার তির্যক তরঙ্গ। তার মানে আলো আসছে তির্যক তরঙ্গ বলে এভাবে। তো এই মনে করো আপাতন বিন্দুতে লাইটটা কিভাবে এটা পড়লো, এটা তরঙ্গ শীর্ষ পড়লো। এই যদি প্রতিফলনের ক্ষেত্রে হয়, তাহলে তরঙ্গ শীর্ষ যদি পড়ে, প্রতিফলনের পর ওটা তরঙ্গ পাদের সাথে বেরিয়ে যায়, তরঙ্গ পাদ হয়ে প্রতিফলনের ক্ষেত্রে। আর যদি প্রতিসরণ হয়, সেক্ষেত্রে শীর্ষ যদি পড়ে, তো শীর্ষ হিসাবেই ব্যাক করবে। ব্যাক করবে মানে ওই মাধ্যমের দ্বিতীয় মাধ্যমের মধ্যে প্রবেশ করবে। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে এই যে দশা, শীর্ষ ছিল শীর্ষই আছে, এই দশার কোনো পরিবর্তন হয় না প্রতিসরণে। আর প্রতিফলনে দেখো দশা যা ছিল উল্টে গেছে, অর্থাৎ প্রতিফলনে দশার 180 ডিগ্রি পরিবর্তন ঘটে, আর প্রতিসরণে দশার কোনো পরিবর্তন হয় না। তাহলে এবার আসবো যে যে ধর্মের পরিবর্তন হয়। তাহলে আলোর প্রতিসরণে
যে যে ধর্মের পরিবর্তন হয়। কোন কোন ধর্মের পরিবর্তন হয়? নাম্বার 1, আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার পরিবর্তন হয়। আলোর যে তরঙ্গ বেগ বা আলোর যে বেগ তার পরিবর্তন হয়। তরঙ্গ বেগ বা বলতে পারি আলোর বেগ। আর কার পরিবর্তন হয়? তীব্রতার পরিবর্তন হয়। তীব্রতার কেন পরিবর্তন হয়? এই যে লাইটটা পড়ছে দুই মাধ্যমের বিভেদ তলে, সম্পূর্ণ আলোর কি প্রতিসরণ হয়? না, কিছুটা প্রতিফলিতও হয়। তার মানে যে রশ্মি আসছিল তার কিছুটা প্রতিসৃত, কিছুটা প্রতিফলিত হয়েছে। স্বাভাবিকভাবে প্রতিসৃত রশ্মির তীব্রতা তো কমবে, কারণ যে তীব্রতা নিয়ে আসছিল তার কিছুটা তো এদিক গেল, কিছুটা তো এদিক এসছে। তার মানে তীব্রতা এই কারণে কিছুটা কমে যায়। তাহলে তীব্রতা কমছে, তরঙ্গ বেগ কমছে, তরঙ্গ দৈর্ঘ্য কমছে। দেখো সবই ত ত ত ত ত। তাহলে 3 তয়ের পরিবর্তন হচ্ছে। কি কি? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ আর তীব্রতা। পরিবর্তন হচ্ছে না কাদের? কসদ, অর্থাৎ কম্পাঙ্ক, শক্তি আর দশার পরিবর্তন হচ্ছে না, হচ্ছে 3 তয়ের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, তীব্রতা। এবার তরঙ্গ বেগ যেহেতু চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় কিরকম? যখন সে লঘু মাধ্যমে থাকে তখন যে বেগ থাকে, যখন সে ঘন মাধ্যমে প্রবেশ করে তখনই ওর বেগ কমে যায়। তাহলে আলোক রশ্মি লঘুতে যখন ছিল বেগ বেশি ছিল, ঘনতে যখন আসলো তখন বেগ কমে গেল। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। এবার জানবো লঘু থেকে ঘনতে প্রবেশ করলে বা ঘন থেকে লঘুতে প্রবেশ করলে আলোক রশ্মি যে বেঁকে যায় বললাম, সেটা কোন দিকে বাঁকে, যেটা এতক্ষণ ধরে বলছিলাম না। আচ্ছা, আগে থেকে বাকি দেখাচ্ছি না। তাহলে এটা আমাদের লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। বেঁকে যায় কোন দিকে সেটাই শিখবো বলে এখন ওটা আঁকলাম। কোন মাধ্যম? এটা মনে করো এ মাধ্যম, আর এটা মনে করলাম বি মাধ্যম। লাইট এ থেকে বিতে আসে, মিউ এ টু বি। আমি যখন আপাতন কোণ যদি আই লিখতাম তাহলে মিউ এ টু বি ইকুয়াল টু হতো সাইন আই, আর প্রতিসরণ কোণ যদি আর হতো তাহলে এ টু বি ইকুয়াল টু হতো সাইন আই বাই সাইন আর। আবার প্রতিসরণকের সাথে বেগের সম্পর্ক পেয়েছি, তো সেই হিসাবে আমি বলতে পারি মিউ এ টু বি ইকুয়াল টু কি? এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। তাহলে মিউ এ টু বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, আবার মিউ এ টু বি ইকুয়াল টু ভি এ বাই ভিবি। তো বলতে পারি ভি এ বাই ভিবি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। কোন মাধ্যম ঘন? বি মাধ্যম। কি বললাম? যে মাধ্যম ঘন হয় সেই মাধ্যমে বেগ কমে যায়। তার মানে বেগ বেশি কোথায়? লঘু মাধ্যমে। তার মানে ভি এটা বড়, অ্যাজ ভি এ গ্রেটার দেন ভিবি। এখন যদি ভি এটা বড় হয়, এটা বড় হয়, আর ভি এ বাই ভিবি ইকুয়াল টু বলেছি সাইন আই বাই সাইন আর, তাহলে ভি এ যদি বড় হয় তাহলে অবশ্যই সাইন আইও বড় হতে হবে। তাহলে যেহেতু ভি এ গ্রেটার দেন ভিবি, সুতরাং সাইন আই গ্রেটার দেন সাইন আর। তাহলে সাইন আই গ্রেটার দেন যদি সাইন আর হয়, দ্যাট মিন্স আই গ্রেটার দেন কি হবে? আর। তার মানে আই বড় হবে আর ছোট হবে। আই বড় আর ছোট কখন? লঘু থেকে ঘনতে আসতে গেলে। তার মানে লঘু থেকে ঘনতে আসতে গেলে যদি আর ছোট হয়, তাহলে আর ছোট কিভাবে করা যেতে পারে? আলোক রশ্মিকে তাহলে অবিলম্বে দিকে বাঁকাতে হবে, তবেই না আর ছোট হবে। অ্যাকচুয়ালি কি, রশ্মিটি যাওয়ার কথা ছিল এই সোজা, এই সোজা।
তাহলে এই সোজা হলে কি হতো, এই কোণটা আই, তাহলে সোজা হলে এই কোণটাও আই হতো। কিন্তু কি বললাম, আই এর থেকে তাহলে এখন আর কম হতে হবে, তার মানে আর অ্যাঙ্গেল হিসাব করা হয় অভিলম্বের সাথে, এই অভিলম্বের দিকে বেঁকে গেলেই তো কমে যাবে, তাই এখন অভিলম্ব দিকে সরেছে। তার মানে কি বুঝলাম, আলোক রশ্মি লঘু থেকে ঘনতে গেলে অভিলম্বের দিকে সরে। ঠিক একই স্টাইলে যদি আমি উল্টোটা করি, অর্থাৎ ঘন থেকে লঘু, তখন দেখবো সে অভিলম্ব থেকে দূরে সরে। তাহলে কি বুঝলাম, লঘু থেকে ঘনতে গেলে অভিলম্বের দিকে সরে, আর যদি ঘন থেকে লঘুতে যায় তাহলে অভিলম্ব থেকে দূরে সরে। তাহলে লঘু থেকে ঘনতে গেলে আলোক রশ্মির চ্যুতি কি হবে লঘু থেকে ঘনতে যাওয়ার জন্য? তাহলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি, প্রথম কোথা থেকে কোথায় যাওয়ার জন্য চ্যুতি করছি, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে চ্যুতিকে ডেল্টা দিয়ে ডিনোট করলাম। দেখো এই লাইনটা স্ট্রেট আর এই লাইনটা স্ট্রেট, তাহলে এই কোণটা আই হলে এই কোণটা আই হবে, বিপরীত কোণ। চ্যুতি বলতে যাওয়ার কথা ছিল এই রাস্তায়, না গিয়ে বেঁকে এই রাস্তা দিয়ে যে গেল, এই যত কোণে বেঁকলো এটাকেই বলে চ্যুতি। তাহলে চ্যুতির ভ্যালু কত হবে, আমার এখান থেকে এই অবধি হয়েছে আই, এখান থেকে এইটুকু পেলাম আর, তাহলে এইটুকু কত হবে, আই থেকে এইটুকু বাদ দিলে পাবো, তাহলে চ্যুতি ডেল্টা ইকুয়াল টু আসবে আই মাইনাস আর। তাহলে যদি ঘন থেকে লঘু হতে হতো তাহলে কি হতো সেটাও দেখি। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবার ক্ষেত্রে, চলো সেটাও একটু ছবি এঁকে নিই। আচ্ছা একটু ব্যাক করে দিই। নিচেরটা মনে করো ঘন মাধ্যম আর এটা লঘু মাধ্যম, এই ঘন থেকে লঘুতে এদিক থেকে এদিক যাচ্ছে মনে করো, তাহলে ঘন থেকে লঘুতে এইভাবে যাচ্ছিল, অবিলম্ব এই যাওয়ার কথা তো ছিল সোজা, যাওয়ার কথা ছিল এরকম সোজা, কিন্তু আমরা কি করেছি, আলোক রশ্মি ঘন থেকে লঘুতে গেলে অভিলম্ব থেকে দূরে সরে, তাহলে অভিলম্ব এই অভিলম্ব থেকে দূরে সরবে, তার মানে এই দিলাম। তাহলে অভিলম্বের সাথে এই কোণটা হলো আপাতন কোণ আই, আর অভিলম্বের সাথে এই কোণটা হলো আর। যাওয়ার কথা ছিল এই সোজা, না গিয়েই বেঁকেছে, তাহলে এটাই আমার চ্যুতি ডেল্টা। এই লাইনটা স্ট্রেট এই, আর এই লাইনটা স্ট্রেট এই, তাহলে এটা আই হলে এই কোণটা হবে আই, বিপরীত কোণ। তাহলে ডেল্টা কত হবে, এইটুকু মানে আর থেকে আই বিয়োগ করলে ডেল্টা পাবো, মানে এইটুকু মানে কি পুরো এতটা থেকে এইটুকু মাইনাস, আর এতটা মানে আর এইটুকু হচ্ছে আই, তাহলে ডেল্টা হবে আর মাইনাস আই। তাহলে লঘু থেকে ঘনতে গেলে আই মাইনাস আর, ঘন থেকে লঘুতে গেলে আর মাইনাস আই, কারণ লঘু থেকে ঘনতে যাওয়ার ক্ষেত্রে আই গ্রেটার দেন আর হয়, তাই আই মাইনাস আর, ঘন থেকে লঘুতে যাওয়ার সময় আর গ্রেটার দেন আই হয়, তাই আর মাইনাস আই। দ্যাট মিন্স চ্যুতি ডেল্টা ইকুয়াল টু বলতে পারি আই ডিফারেন্স আর, সে আই থেকে আর বিয়োগ হতে পারে বা আর থেকে আই বিয়োগ হতে পারে। তাহলে এই গেল আমাদের প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি। এবার দেখব আলোক রশ্মি
যদি কোনো সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে যায় তো সেক্ষেত্রে রশ্মি কি আদৌ কোনো চ্যুতি হয় কিনা। তাহলে সমান্তরাল কাচফলকের মধ্যে দিয়ে যাবার সময় আলোক রশ্মির চ্যুতি হয় কিনা সেটা দেখছি। তাহলে একটা সমান্তরাল কাচফলক ড্র করে নিই। সমান্তরাল কাচফলক, এই একটা রে বায়ু থেকে কাচে প্রবেশ করছে, এটা বায়ু মাধ্যম, এটা কাচ মাধ্যম। তাহলে আলোক রশ্মি যখন বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে প্রবেশ করবে, তো বায়ু হচ্ছে লঘু, বায়ুর সাপেক্ষে কাচ হচ্ছে ঘন। তাহলে আলোক রশ্মি লঘু থেকে ঘনতে প্রবেশ করবে। এটা বায়ু, এটা কাচ, আবার এটা বায়ু। তাহলে আলোক রশ্মি যখনই লঘু থেকে ঘনতে প্রবেশ করছে তখন কি হবে, অভিলম্বের দিকে সরবে। অর্থাৎ রেটা যাওয়ার কথা ছিল সোজা এভাবে, কিন্তু না গিয়ে ও অভিলম্বের দিকে বেঁকে এইভাবে পড়লো। এরপর কি হচ্ছে, আলোক রশ্মি আবার যখন কাঁচ থেকে বায়ু মাধ্যমে যাবে, এবার নির্গত হবে কাঁচ থেকে বায়ু মাধ্যমে যখন যাবে, তার মানে কি ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে এখনো অভিলম্ব থেকে দূরে সরবে, অভিলম্ব থেকে দূরে সরবে। যদি একটু লেভেলিং করে দিই, ধরো রেটা লেভেলিং করছি, এই পয়েন্টের নাম দিলাম পি, যেখানে আপাতন বিন্দু, এখানে সেটার নাম দিলাম কিউ, এই পয়েন্টের নাম দিলাম আর, এটা হলো এস। তো আলোক রশ্মি প্রথম বায়ু থেকে কাছে যাচ্ছে, অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করলো, দ্যাট মিনস আপাতন কোণ, এটা ধরলাম I1, বেরিয়ে যাচ্ছে যে কোণে সেটা প্রতিসরণ কোণ, ধরলাম R1। এবার ভাবো লাইট তো প্রত্যাবর্তনশীল, তো আলো এই কাঁচ থেকে বায়ু মাধ্যমে প্রবেশ করছে, এই পথে গিয়ে এভাবে বেঁকে গেছে। এখন যদি আমি আলোকে বায়ু থেকে কাছে প্রবেশ করাতাম এই পথ দিয়ে, তাহলে এই পথ থেকে যখন প্রবেশ করতো এভাবেই বেঁকে যেত। তো সেভাবে এই কোণটার নাম দিলাম I2, আর এই কোণটা নিলাম R2। এবার আমাদের চ্যুতি হবে কিনা সেটা কি করে বুঝবো, কাচফলকের মধ্যে ঢুকছে কত কোণে, I1 কোণে, বেরোচ্ছে কত কোণে, I2 কোণে। চ্যুতি মানে এই দুটো কোণের অন্তর, অর্থাৎ I1 মাইনাস I2 বা I2 মাইনাস I1। এখন যদি I1 আর I2 এর ভ্যালু সেম হয় তাহলে কিন্তু কোনো চ্যুতি হবে না। তাহলে এবার দেখা যাক চ্যুতি হয় কিনা। তাহলে প্রথমে আসি কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে। কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আলো কোথা থেকে কোথায় যাচ্ছে, বায়ু থেকে কাছে, তো লিখতে পারি মিউ এয়ার টু গ্লাস। স্নেলের সূত্র অনুযায়ী তাহলে কি হবে, কত কোণে আসছিল, I1 কোণে, বেরিয়ে যাচ্ছে কত কোণে, R1 কোণে। তাহলে বলতে পারি মিউ এ টু জি ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। এবার আসি আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে।
আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে। তো আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে লাইট যাচ্ছে কোথা থেকে? কাঁচ থেকে বায়ুতে, গ্লাস থেকে এয়ারে। তো সেই হিসেবে লিখতে পারি মিউ গ্লাস টু এয়ার কত কোণে পড়ছে অবিলম্বের সাথে? R2 কোণে। বেরিয়ে যাচ্ছে কত কোণে? I2 কোণে। তাহলে গ্লাস টু এয়ার ইকুয়াল টু লিখতে পারি সাইন R2 বাই সাইন I2। আবার আমরা জানি যে মিউ গ্লাস টু এয়ার সেটাকে লেখা যায় 1 বাই মিউ এয়ার টু গ্লাস। তাহলে সেটা ইকুয়াল টু আসছে সাইন R2 বাই সাইন I2। তাহলে এটাকে যদি উল্টে লিখি অর্থাৎ মিউ এয়ার টু গ্লাস, তাহলে সেটা ইকুয়াল টু কত হবে? সাইন I2 বাই সাইন R2। তাহলে এখানেও দেখো এয়ার টু গ্লাস ছিল, এটাকে করলাম ইকুয়েশন 1। এখানেও দেখো এয়ার টু গ্লাস আছে, এটাকে করলাম ইকুয়েশন 2। তাহলে একদিকে পাচ্ছ এয়ার টু গ্লাস ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1, আর এখানে পাওয়া যাচ্ছে এয়ার টু গ্লাস ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2। এবার যদি আমি 1 আর 2 তুলনা করি, তাহলে 1 ও 2 তুলনা করে পাই কি পাচ্ছি? সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু আসবে সাইন I2 বাই সাইন R2। এখন দেখো এই R1 আর R2 এই লাইনটা এটা প্যারালাল, এটা ভেদক, তার মানে এই কোণটা, এই দুটো কোণ আমাদের একান্তর কোণ। তাহলে R1 R2 তার মানে সেম, তার মানে সাইন R1 আর সাইন R2 এর ভ্যালু তাহলে সেম আসবে। তাহলে আমরা পাবো কত? শুধু সাইন I1 বা ইকুয়াল টু সাইন I2, যেহেতু R1 ইকুয়াল টু R2। কেন? এরা একান্তর কোণ। ফিগারটা একটু লাগবে, একটু কপি করে নিচ্ছি। তার মানে এখান থেকে আবার মিস হলো, এটা R1 ইকুয়াল টু R2। একান্তর কোণ। তাহলে sin I1 ইকুয়াল টু, যেহেতু sin I2 পাচ্ছি, দ্যাট মিন্স I1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে I2। আরে I1 ইকুয়াল টু I2 হয়ে গেছে, তার মানে তো চ্যুতি হবে না, কারণ চ্যুতি করতে গেলে I1 মাইনাস I2 বা I2 মাইনাস I1 করতে হতো। এবার যেহেতু দুটোর ভ্যালু সেম, তার মানে রশ্মির কোনো চ্যুতি হবে না। তাহলে হচ্ছেটা কি? আলোক রশ্মি যে পথে যাচ্ছিল, দেখো এই পথে যাচ্ছে, এখানে আবার কিন্তু ডবল অ্যারো হয়ে গেছে, ওটা কিন্তু দেবে না, ওটা লাইন মিস হয়েছে। তো আলোক রশ্মি যাচ্ছিল এই পথে, সোজা যাওয়ার কথা ছিল, তো এই রাস্তা দিয়ে না গিয়ে ও দিকটা ঠিক রেখেছে, দিক ঠিক রেখে সেই দিকেই যাচ্ছে, কিন্তু একটু সরে। তাই বলা যেতে পারে রশ্মির কোনো চ্যুতি হয়নি, কেবলমাত্র পার্শ্ব সরণ হয়েছে। অর্থাৎ কোনো আলোক রশ্মি যদি কোনো সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে যায়, তবে সেক্ষেত্রে রশ্মির কোনো চ্যুতি হয় না, কেবলমাত্র পার্শ্ব সরণ ঘটে। একটু সরিয়ে রাখি। অর্থাৎ সমান্তরাল কাচফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে, এরকম হয়ে গেছে,
প্রতিসরণের ক্ষেত্রে রশ্মির কোনো চ্যুতি ঘটে না, কেবলমাত্র পার্শ্ব সরণ ঘটে। তো এবার এই পার্শ্ব সরণ কি পরিমাণ পার্শ্ব সরণ ঘটে তার রাশিমালা একটু প্রতিষ্ঠা করব। তাহলে কি পরিমাণ পার্শ্ব সরণ হয় সেটা একটু দেখে নিই। আচ্ছা, দেখো লাইটটা যাওয়ার কথা ছিল কি এভাবে, গেছে কিভাবে, এইভাবে। তাহলে পার্শ্ব সরণ হলো কতটা, এই যে সোজা না গিয়ে এই যে সরে গেল, অর্থাৎ যদি আমি আর বিন্দু থেকে এই লাইনটার উপর লম্ব টানি তাহলে এটাই হবে আমাদের পার্শ্ব সরণ। এটা তো এই পার্শ্ব সরণের মানটাই বার করব। এই বিন্দুটা নাম দিলাম এক্স, তাহলে পার্শ্ব সরণ কত আসবে, আর এক্স। পার্শ্ব সরণের রাশিমালা। ধরে নিলাম কাজ ফলক যেটা তার থিকনেস আছে টি, কাজ ফলকটার থিকনেস আছে টি। বা কাজ ফলকের বেদ আর কি, এটা আছে টি। তো এই পার্শ্ব সরণটাকে টি এর রেসপেক্টে প্রকাশ করতে চাই। তো পার্শ্ব সরণ, এই লাইনটা তো স্ট্রেট বেরিয়ে যাচ্ছে এভাবে, আর এটা এভাবে। তার মানে এই অ্যাঙ্গেল যদি I1 হয়, এটা যদি I1 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও I1 হবে, বিপরীত কোণ। তাহলে এইটুকু অ্যাঙ্গেল কত হবে, এতটা I1, এটুকু R1, তাহলে এইটুকু আসবে কত, I1 মাইনাস R1। পার্শ্ব সরণকে Rx কে প্রকাশ করতে চাই কি বললাম, টি এর সাপেক্ষে। তাহলে Rx থেকে টি তে কিভাবে আসবে, আমি যদি প্রথমে QRx এই ট্রায়াঙ্গেলে, QRx এই ট্রায়াঙ্গেলে পার্শ্ব সরণ Rx টাকে আমি মনে করো Rx কে প্রথম QR দিয়ে প্রকাশ করতে চাইছি। তারপর আবার যদি এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আসি তখন এই QR কে, এটা নাম দিলাম মনে করো QM, তারপর QR কে মনে করো QM এর সাহায্যে প্রকাশ করতে চাইছি। তাহলে QR কে যখনই QM এর সাপেক্ষে প্রকাশ করতে পারবো, তো QM মানেই তো টি, তখন আমরা টি দিয়ে ডিনোট করতে প্রকাশ করতে পারবো পার্শ্ব সরণ। তাহলে Rx চাইছি, তাহলে পার্শ্ব সরণ Rx, এই পার্শ্ব সরণ Rx বার করছি কোন ট্রায়াঙ্গেল থেকে, ফার্স্ট ট্রায়াঙ্গেল QRx থেকে। তাহলে ট্রায়াঙ্গেল QRx থেকে পাই কি পাই, এটা তো থিটা I1 মাইনাস R1, আর এটা দেখো 90। তো এই 90 আর থিটা যে বাহুর উপর থাকে সেটা হয় সবসময় ভূমি। তাহলে এটা আমার ভূমি, এটা লম্ব, আর এটা পেলাম অতি।
আর এক্সটা দরকার, আর তাকে প্রকাশ করতে চাইছি কার সাপেক্ষে, প্রথমেই বলেছিলাম কিউ আর এর সাপেক্ষে। তাহলে আর এক্স তো লম্ব আর কিউ আর হচ্ছে অতি, আর লম্ব বাই অতিতে হয় সাইন থিটা। তাহলে আর এক্স বাই কিউ আর ইকুয়াল টু সাইন থিটা, আর এখানে থিটা কত, এই ট্রায়াঙ্গেলের থিটা তো I1 মাইনাস R1। তাহলে আর এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম কিউ আর সাইন I1 মাইনাস R1। বসিয়ে দাও আর এক্স এর জায়গায় কিউ আর সাইন I1 মাইনাস R1। এবারে কিউ আর কে, যে কিউ আর এটাকে প্রকাশ করতে চাইছি কিউ এম এর দ্বারা, কিউ এম। তার জন্য আমাকে কিউ আর এম ট্রায়াঙ্গেল ঢুকতে হবে। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল কি পাচ্ছি, কিউ আর এম থেকে পাই এটা 90, এটা থিটা। তাহলে 90 আর থিটা যার উপর থাকছে সেই হচ্ছে ভূমি। তাহলে কিউ এম ভূমি আর কিউ আর অতি। কিউ আর কে প্রকাশ করতে চাইছি কিউ এম দ্বারা, তাহলে আছে কি কি, ভূমি আর অতি। তো ভূমি বাই অতি অর্থাৎ কিউ এম, আর অতি কত, কিউ আর। ভূমি বাই অতিতে কি হয়, cos থিটা, থিটা কত R1। তাহলে কিউ এম বাই কিউ আর ইকুয়াল টু লিখতে পারি cos R1। তাহলে কিউ এম ইকুয়াল টু হয়ে গেল কিউ আর cos R1। আচ্ছা, লাগবে তো কিউ আর, তাহলে এখান থেকে এটা না করে ডাইরেক্ট কিউ আর বার করে নিয়ে একবারে। তাহলে কিউ আর বার করি, তাহলে কিউ আর এপাশে আসলো আর cos R1 নেমে আসলো। তাহলে কিউ আর ইকুয়াল টু হয়ে যাবে কিউ এম বাই cos R1। বুঝা গেছে, মানে কিউ আর এপাশে আসছে cos R1 নেমে আসছে। তাহলে কিউ আর ইকুয়াল টু কিউ এম বাই cos R1। তাহলে কিউ আর এর জায়গায় বসিয়ে দিচ্ছি কিউ এম বাই cos R1 ইনটু sin I1 মাইনাস R1। আর কিউ এম এর ভ্যালুই তো আমরা পাচ্ছি টি, কাজ ফলকের বেগ। তাহলে এটাই কিন্তু আমাদের একটা পার্শ্ব সরণের একটা রাশিমালা হয়ে গেল। এবার যদি বলি যে না, পার্শ্ব সরণের রাশিমালাটাকে আমরা R1 এর সাহায্যে প্রকাশ না করে এখানে প্রতিসরাঙ্কটাকে আনতে চাই, তখন আর একটু কাজ করতে হবে। কারণ R1 করতে গেলে আমাকে বার করতে হবে, কারণ আলোক রশ্মি আসছে, যে কোণে পড়ছে সেখান থেকে আমাকে R1 বার করে হয়তো বসাতে হবে। এবার সবসময় R1 নাও দেওয়া থাকতে পারে, তো তখন কিভাবে করব? তাহলে পার্শ্ব সরণের এটা একটা রাশিমালা তো হলোই, সেটা থাকলো। এই রাশিমালাটা তো আছে, আর একটা রাশিমালা। তো সেটা করতে গিয়ে কি করছি, টি বাই cos R1। এই যে sin I1 মাইনাস R1 এটাকে ভেঙে দিচ্ছি। তো আমরা জানি sin A মাইনাস B তে কি হয়, sin A cos B মাইনাস অফ cos A sin B। তাহলে এটাকে যদি ভাঙি তাহলে পাবো sin I1 sin A cos B cos R1 minus cos A, that means cos I1 sin R1। এই cos R1 টাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কি পাবো, t cos R1 যখন এখানে আসবে, এই cos R1 এখানে ইনটু যখন হবে তখন cos R1 কেটে যাবে, পড়ে থাকছে শুধু sin I1। এই cos R1 যখন এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তো sin R1 বাই cos R1 tan R1 করা যেতে পারে, কিন্তু আমরা এখানে করছি না, তো ওইভাবে বাই আকারে রাখছি। তো sin R1 বাই cos R1। তো এখন লক্ষ্যটা হচ্ছে R1 রাখবো না, সেটাকে আমরা প্রতিসরাঙ্ক আনতে পারি, অসুবিধা নেই, কিন্তু পুরো ইকুয়েশনটা মিউ মানে I1 t আর মিউ ডিনোট করতে চাই, তখন মানে R1 যদি না রাখতে চাই। তো আলো বায়ু থেকে কাছে আসছে, তো বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক যদি আমি মিউ ধরি, তাহলে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক মিউ ধরলে মিউ ইকুয়াল
ইকুয়াল টু কি বলতে পারি, লাইট আসছে কোথা থেকে, এখান থেকে এখানে, মানে ধরলে আমি মনে করলাম কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে লিখি, তাহলে আরো ক্লিয়ার হবে, কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে। তাহলে মিউ ইকুয়াল টু কি হবে, আসছিল তো i1 কোণে, বেরিয়ে যাচ্ছে r1 কোণে, তাহলে মিউ ইকুয়াল টু sin i1 বাই sin r1। তো আমার এখানে sin r1 দরকার, তার মানে sin r1 ইকুয়াল টু হয়ে গেল, sin r1 এর পাশে আসলো, মিউ নেমে গেল, তাহলে পেলাম sin i1 বাই মিউ। cos r1 ও লাগবে, তো cos r1 তো বার করতে পারবো। cos r1 কত হবে, তো আমরা জানি cos থিটা মানে হয় √1 মাইনাস sin স্কয়ার থিটা, তার মানে cos r1 মানে √1 মাইনাস sin স্কয়ার r1, আর sin r1 মানে এটা, তাহলে sin স্কয়ার r1 মানে এটা স্কয়ার, আর ওটা স্কয়ার করলে পাবো sin স্কয়ার i1 বাই মিউ স্কয়ার। ইকুয়াল টু লিখতে পারি, দশক উপরে নিয়ে করলে মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i1 বাই মিউ স্কয়ার। তো এই যে মিউ স্কয়ার রুটের মধ্যে আছে, রুট থেকে বার করে লিখলে পাবো এভাবে রুট ওভার মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i1 বাই মিউ। তাহলে sin r1 cos r1 দুটোর ভ্যালুই পেয়ে গেলাম, বসিয়ে দেব। sin r1 কত আসছে, sin i1 বাই মিউ, sin i1 বাই মিউ। cos r1 এর ভ্যালু কত আসছে, রুট ওভার মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i1 বাই মিউ। এবার যদি মিউ মিউ কেটে দিই, দেখো এখানে sin i1 আছে, এখানেও i1 আছে, sin i1 আছে, তাহলে sin i1 টাকে একবারে কমন নিয়ে লিখছি t sin i1, এখানে পড়ে থাকছে 1, আর এখানে আছে cos i1 বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার i1। তাহলে এটাও পেয়ে গেলাম আমরা পার্শ্ব সরণের একটা রাশিমালা। তাহলে পার্শ্ব সরণের এই একটা রাশিমালা হলো, আর এই একটা রাশিমালা হলো। এখানে আছে কি কি, কাচফলকের থিকনেস আছে, আপাতন কোণ আছে, আর প্রতিসরণ কোণ আছে, এই তিনটে আছে। এক্ষেত্রে কি কি আছে, কাচফলকের থিকনেস আছে, আপাতন কোণ আছে, আর প্রতিসরাঙ্ক আছে। অ্যাকচুয়ালি যদি বলে যে সমান্তরাল কাচফলকের মধ্যে আলোক রশ্মির যে প্রতিসরণের ক্ষেত্রে যে পার্শ্ব সরণ হয়, পার্শ্ব সরণ কি কি বিষয়ের উপর নির্ভরশীল, তখন কিন্তু আমরা এখানে যে তিনটে বিষয় দেখলাম সেই তিনটে বলবো না, কারণ এই r1টা তো আমরা প্রতিসরাঙ্ক জানলে r1 বার করতে পারবো, তো সেই জন্য r1 এর উপর ডিপেন্ডেন্ট বলবো না। কি কি বিষয়ে বলবো, হ্যাঁ টি এখানেও আছে, টি বলবো, কাচফলকের বেধ, ঠিক আছে। i1 মানে যে কোণে প্রথম বায়ু থেকে কাছে যে কোণে প্রথম পড়ছে আপাতন কোণ, সেটা আছে, তার উপর ডিপেন্ড করছে। আর একটা কি, প্রতিসরাঙ্ক, মানে বায়ু সাপেক্ষে কাছে যে প্রতিসরাঙ্ক তার উপর। তাহলে তিনটি বিষয়ের উপর প্রতিসরাঙ্ক নির্ভর করে, বোঝা গেল। এবার আসি প্রতিসরাঙ্কের সাথে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক। প্রতিসরাঙ্কের সাথে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। তো প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক দেখেছি, যে আলোক রশ্মি যদি শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আসে,
তো শূন্য মাধ্যমের সাপেক্ষে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয় তো মিউ ইকুয়াল টু হয় সি বাই ভি। এখন বেগের সাথে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। তাহলে সি মানে কি? শূন্য মাধ্যমে আলোর বেগ। তো বেগ কে এই সি ইকুয়াল টু আমরা জানি নিউ ইন্টু ল্যামডা। এখানে নিউ মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে হয় তরঙ্গ দৈর্ঘ্য। তো সি এর জায়গায় লিখলাম নিউ ইন্টু ল্যামডা। আবার দেখো ভি, ভি মানে সেক্ষেত্রেও এটা তো শূন্য মাধ্যমে আলোর বেগ ছিল বলে আমি কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য বসিয়েছি। এটা মাধ্যমে আলোর বেগ বলে সেক্ষেত্রে কম্পাঙ্ক ইন্টু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বসাচ্ছি। তো দুটোতেই নিউ কেন বসালাম? ওই যে বলেছিলাম প্রতিসরণের ক্ষেত্রে আলোর যে যে ধর্মের পরিবর্তন হয় না তার মধ্যে কম্পাঙ্ক ছিল। তো সেই জন্য কম্পাঙ্ক তো পরিবর্তন হয় না, তাই কম্পাঙ্ক উভয় ক্ষেত্রে সেমই থাকছে, তাই কম্পাঙ্ক মনে করো কেটে গেল। এখানে ল্যামডা বলতে কি বলতে চেয়েছি? শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা সাফিক্স এম মানে মাধ্যম, মিডিয়াম, মিডিয়ামে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে মিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি ল্যামডা বাই ল্যামডা সাফিক্স এম। বা বায়ু মাধ্যম থেকে আসলে, যদি বায়ু থেকে এসে বলি তখন আমরা বলতে পারি মিউ ইকুয়াল টু ল্যামডা সাফিক্স এ বাই ল্যামডা সাফিক্স এম। এখানে ল্যামডা সাফিক্স এ বলতে বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আর ল্যামডা সাফিক্স এম বলতে মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। তবে এটা অঙ্ক করার সময় ইউজ করবে। যদি কখনো কোয়েশ্চেন দেয় যে প্রতিসরাঙ্কের সাথে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটি লেখো, তো প্রতিসরাঙ্কের সাথে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক আছে যেটাকে বলা হয় কোশির সূত্র। কোথাও কোথাও কোচিও লেখা থাকে। তো কোশির সূত্রটা কি? সেই কোশির সূত্র অনুসারে প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু হয় a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে a ও b ধ্রুবক আর এখানে ল্যামডা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা থিওরির সময় করবে আর এটা অঙ্কের সময় অ্যাপ্লাই করবে। তো আজকে ক্লাস এখানেই শেষ, আবার দেখা হচ্ছে